আজ আমরা প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব সম্বন্ধে আলোচনা করব। এই প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব আমরা কেন ব্যবহার করব? আমরা সাধারণ জীবনে বা আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে লাগে সেটা একটু দেখে নেওয়া যাক। যেমন ধরো একটা কয়েনকে টস করলাম। এটাতে হেড পড়বে কি টেল পড়বে? একটা কয়েনকে টস করা হলো, এটা হেড পড়তে পারে অথবা টেলও পড়তে পারে। হেড বা টেল পড়ার সম্ভাবনা কত? সেটা আমরা কিভাবে জানতে পারব? অথবা ধরো একটা লুডোর ছক্কাকে আমরা চাললাম। লুডোর ছক্কা চাললে কি পড়তে পারে? ১ অথবা ২ অথবা ৩, ৪, ৫, ৬ এই কটার মধ্যে যেকোনো একটা পড়তে পারে। আর এর মধ্যে কোন সংখ্যাটা পড়ার সম্ভাবনা কত? এটা আমরা কিভাবে জানব? আবার ধরো একটা বাক্স আছে। একটা বাক্সের মধ্যে কিছু হোয়াইট বা সাদা বল আছে, কিছু রেড বল আছে। তুমি randomly চোখ বন্ধ করে একটা বল এখান থেকে তুললে, সেটা হোয়াইট অথবা রেড হওয়ার সম্ভাবনাটা কত? সাদা অথবা লাল হওয়ার সম্ভাবনা কত? সেটা আমরা কিভাবে জানব? বা ধরো তাসের প্যাকেট আছে। তাসের প্যাকেট থেকে একটা randomly একটা তাস বের করলাম। সেটা লাল হতে পারে বা কালো হতে পারে। লাল হলে সেটা লাল হওয়ার সম্ভাবনাটা কত? কালো হলে এটা কালো হওয়ার সম্ভাবনাটা কত? এটা আমরা কিভাবে জানব? সম্ভাবনা তত্ত্বের সাহায্যে সেগুলো সব জানতে পারব। সম্ভাবনা তত্ত্ব শিখতে গেলে কিছু সংজ্ঞা আমাদের জানতে হবে। তো কয়েকটা সংজ্ঞা আমরা একটু পড়ে নিই। চলো। র‍্যান্ডম এক্সপেরিমেন্ট অথবা এটাকে বাংলায় বলা হয় যদৃচ্ছ পরীক্ষা। র‍্যান্ডম এক্সপেরিমেন্ট বা যদৃচ্ছ পরীক্ষা। ধরো কোনো পর্যবেক্ষণ তুমি করছো। হ্যাঁ, পর্যবেক্ষণ করতে গেলে ধরো হেড টেল করছো, মানে একটা কয়েনকে টস করছো। তাহলে কি পড়তে পারে? হেড অথবা টেল। একটা লুডোর ছক্কাকে তুমি ঘোরালে। তাহলে কি পড়তে পারে? ১, ২, ৩, ৪, ৫ অথবা ৬। কোনো যদি পরীক্ষা করছি, ধরো এই হেড টেল করছি অথবা লুডো ছক্কা ঘোরাচ্ছি, তাহলে কি আসতে পারে, কি আউটকামটা আসছে সেটা আমরা আগে থেকে জানতে পারছি। কিন্তু কখন কি পড়বে সেটা আমরা আগে থেকে জানতে পারছি। তাহলে কি বললাম? যখন কোনো পরীক্ষা করব, পরীক্ষা করলে তার আউটকাম গুলো কি পাবো, মানে কি রেজাল্ট পেতে পারি, সেগুলো আমার আগে থেকে জানা আছে। ধরো হেড পড়বে সিওর বা টেল পড়বে সিওর, বা লুডো ছক্কাটা আমি চাললাম, সেটা ৩ বা ৪ এটা পড়বে কিনা আমরা জানতে পারবো। কিন্তু আমরা কি পেতে পারি সেটা জানতে পারবো। এইরকম পর্যবেক্ষণ বা পরীক্ষাকে কি বলবো? র‍্যান্ডম এক্সপেরিমেন্ট অথবা যদৃচ্ছ পরীক্ষা আমরা বলে থাকবো। চলো ঘটনা বা ইভেন্ট। ঘটনা বা ইভেন্ট এটা কাকে বলে? এটা খুবই সোজা। ঘটনা বা ইভেন্ট হলো এই যে আমরা লুডোর ছক্কা বলো বা টস করা বলো, এগুলো আমরা করলাম। তাহলে এই যে প্রত্যেকটা এই যে হেড অথবা টেল, তাহলে হেডটাও কি একটা ঘটনা, টেলটাও একটা ঘটনা। এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬ এই প্রত্যেকটা একটা ঘটনা। তাহলে এদের প্রত্যেকটাকে একটা করে কি বলা হবে? ঘটনা বলা হবে। ঠিক আছে? তাহলে ঘটনার সংজ্ঞা যদি বলতে চাই কিভাবে বলতে পারবো? যদৃচ্ছ পরীক্ষার সঙ্গে সম্পর্কিত যেকোনো একটি ফলকে একটি ঘটনা বলে। ঘটনাকে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে কি? সরল বা সিম্পল ইভেন্ট, আর কি? যৌগিক বা কম্পাউন্ড। কম্পাউন্ড ইভেন্ট। তাহলে ধরো আমি একটা লুডোর ছক্কা ঘোরালাম। ২ এর গুণিতক, ২ এর গুণিতককে আমি এ ঘটনা বললাম, আর ৩ এর গুণিতককে আমি কি বললাম? বি ঘটনা। তাহলে এ ঘটনা কখন ঘটবে? যদি ২ পড়ে, ৪ পড়ে আর ৬ পড়ে। বি ঘটনা কখন ঘটবে? যদি ৩ পড়ে আর ৬ পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ২ পড়লেও এ ঘটনা ঘটছে, ৪ পড়লেও ঘটছে, আবার ৩ পড়লেও এ ঘটনা ঘটছে। সেম ভাবে এদিকে ৩ পড়লেও বি ঘটনা ঘটছে আর ৬ পড়লেও বি ঘটনা ঘটছে। তাহলে সেই জন্যে যেহেতু এখানে ১ এর অধিক এ ঘটনা ঘটছে, ১ এর অধিক সংখ্যা যদি আমার আসে, তাহলে কিন্তু এ ঘটনা ঘটছে। বি ঘটনাটাও ১ এর অধিক সংখ্যা পড়লেও বি ঘটনাটা আমাদের ঘটছে। এই জন্যে এ ঘটনা বলো আর বি ঘটনা বলো, দুটোই হচ্ছে কি? না যৌগিক ঘটনা। কিন্তু আবার অন্যভাবে দেখো, ধরো ১, ২, ৩, ৪, ৫ বা ৬ এই নাম্বারগুলো প্রত্যেকটা নাম্বার তো একবারই পড়বে নাকি? ধরো আমি একবার ঘুঁটি চাললাম। তাহলে হয় ৩ পড়বে, নয় ৪ পড়বে, নয় ১ পড়বে, নয় ২ পড়বে, নয় ৬ পড়বে। তাহলে প্রত্যেকটা ঘটনাকে আলাদাভাবে বলা হবে কি? না সরল ঘটনা। কারণ এরা একটা করে একবারই পড়ছে। এজন্য এরা কি হয়ে গেল? সরল ঘটনা। কিন্তু এদিকে দেখো ২ পড়লেও এ ঘটনা ঘটছে, ৪ পড়লেও ঘটছে আর ৬ পড়লেও ঘটছে। তাহলে এই ঘটনাটা পাচ্ছি কখন? ৩ টের ক্ষেত্রেই পাচ্ছি।
যেহেতু একের অধিক হয়ে যাচ্ছে সেই জন্য এগুলোকে বলা হবে যৌগিক ঘটনা, কিন্তু এগুলোকে বলা প্রত্যেকটা সিঙ্গেল মানে প্রত্যেকটা আলাদাভাবে বলা হবে কি সরল ঘটনা। ঠিক আছে, হলো। এবার আমরা কি শিখব? পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এখানে কি দুই অথবা ততোধিক ঘটনা যদি পরস্পর এমনভাবে সম্বন্ধযুক্ত থাকে যে তাদের কোনো দুটি ঘটনা কখনো একসঙ্গে ঘটা সম্ভব নয়, তাহলে ঘটনাগুলোকে কি বলা হবে? পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। যেমন ধরো লুডোর ছক্কায় যুগ্ম ফল এবং অযুগ্ম ফল। ধরো যুগ্ম ফলকে আমি এ ধরলাম আর অযুগ্ম ফলকে আমি বি ধরলাম। তাহলে এ ঘটনা আর বি ঘটনা কোনো সময় কি একসঙ্গে ঘটবে? কোনো সময় ঘটতে পারবে না একসাথে। কারণ যুগ্ম পড়লে সেটা যুগ্ম পড়লে সেটা এ ঘটনা হচ্ছে আর অযুগ্ম পড়লে বি হচ্ছে। দুটো একসঙ্গে পড়া কোনোদিন সম্ভব না। সুতরাং এই দুটো ঘটনা কি হবে? পরস্পর বিচ্ছিন্ন অথবা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। 4 নম্বরে কি না অসম্ভব ঘটনা ও নিশ্চিত ঘটনা, ইম্পসিবল ইভেন্ট আর সার্টেন ইভেন্ট। এটা কি দেখো, ধরো একটা বাক্স নিলাম, বাক্সের মধ্যে যত বল আছে সবগুলো বলই কি সাদা বল, আর আমি একটা র্যান্ডম বল এখান থেকে তুলবো চোখ বন্ধ করে, সেটা কি হবে? সবসময় সাদা বল হবে নাকি? তাহলে সাদা বলের বাক্স থেকে যে কোনো একটা বল তুললে সেটা সাদা বল হওয়ার সম্ভাবনা কত? পুরোপুরি 100%। তাহলে সেই জন্য এই যে ঘটনাটাকে বলা হবে নিশ্চিত ঘটনা বা সার্টেন ইভেন্ট। এমনি ভাবে উল্টো দিকে ধরো এই সেমই বাক্স থেকে, আর এই বাক্সে সবগুলোই সাদা বল আছে, সেখান থেকে আমি একটা বল তুলবো, সেটা কি হবে না লাল হবে বা রেড। তাহলে সাদা বলের বাক্স থেকে সবগুলোই সাদা বল আছে, তেমন বাক্স থেকে একটা লাল বল তোলার সম্ভাবনা কত? নিশ্চয়ই 0%। তাহলে এই ঘটনাটা কি অসম্ভব ঘটনা, যেটা কোনোদিন সম্ভব না। এবার 5 নম্বরে দেখো কি পূরক ঘটনা। পূরক ঘটনা বা কমপ্লিমেন্টারি ইভেন্ট। ধরো আমি একটা লুডোর ছক্কা ঘোরালাম এবং তার হচ্ছে লুডোর ছক্কাতে চার সংখ্যাটা আমি একটা ঘটনা ধরলাম, সেটা এ ঘটনা ধরলাম। ঠিক আছে, 4 পড়লে সেই ঘটনাকে আমি এ ধরলাম। তাহলে 4 পড়লে তাহলে এ হচ্ছে ঘটনাটা ঘটতে গেলে 4 পড়তে হবে। ধরো কোনোবার 4 পড়লো, তাহলে এই ঘটনাটা ঘটলো, তাহলে বাকি যে সংখ্যাগুলো থাকবে 1, 2, 3, 5 আর 6, তাহলে বাকি এই যে নাম্বারগুলো বা এই যে ঘটনাগুলো, এগুলো কি হবে? এর কমপ্লিমেন্ট বা পূরক ঘটনা। এটাকে লেখা কি হবে? এইভাবে লিখতে পারো, অথবা এ বার দিয়ে, অথবা এইভাবে। তাহলে যে ঘটনাটা ঘটছে সেটাকে আমি যদি এ ধরি, তাহলে বাকি যে ঘটনাগুলো পড়ে আছে সেগুলো সবাই কি হবে না কমপ্লিমেন্টারি ইভেন্ট বা পূরক ঘটনা। অথবা ধরো একটা কয়েন টস করলাম, সেখানে হেড অথবা টেল পড়তে পারে। তাহলে যদি আমি হেড পড়ার ঘটনাটাকে এ দিয়ে চিহ্নিত করি, তাহলে নিশ্চয়ই এর কমপ্লিমেন্ট হবে কি না টেল পড়াটাকে। টেল পড়াটা তাহলে এর কমপ্লিমেন্ট হবে অথবা কমপ্লিমেন্টারি ইভেন্ট হবে। 6 নম্বরে সমভাবে সম্ভাব্য ঘটনা বা ইকুয়ালি লাইকলি ইভেন্ট। সমভাবে সম্ভাব্য ঘটনা অথবা ইকুয়ালি লাইকলি ইভেন্ট। ধরো এই যে লুডো ছক্কা আমি ঘোরালাম, তাহলে 1, 2, 3, 4, 5 এবং 6 এই যে নাম্বারগুলো পড়ছে, যদি ঝোঁক শূন্য হয় বা আনবাস্ট হয় লুডো ছক্কাটা, তাহলে এই যে প্রত্যেকটা নাম্বার পড়ার সম্ভাবনা কত? সমান সমান, একদম প্রত্যেকটা সমান সমান হবে। অথবা আমি একটা কয়েন টস করছি, যদি সেই কয়েনটা আনবাস্ট হয় বা ঝোঁক শূন্য কয়েন হয়, তাহলে টস করলে এখানে হেড বা টেল পড়ার সম্ভাবনা পুরোপুরি সমান সমান হবে। তাহলে এই যে ঘটনাগুলোকে বলা হবে কি সমভাবে সম্ভব ঘটনা বা ইকুয়ালি লাইকলি ইভেন্ট। কিন্তু ধরো একটা বাক্স আছে এরকম, সেই বাক্সের মধ্যে আমি 10টা সাদা বল নিলাম আর ধরো 4টে আমি লাল বল নিলাম। তাহলে তার মধ্যে র্যান্ডামলি যদি আমি একটা বল তুলি, তাহলে কোনটা হওয়ার সম্ভাবনা বেশি? সাদা বল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে এই ঘটনাটা কিন্তু ইকুয়ালি লাইকলি নয়, কারণ বেশি কম আছে। ক্লিয়ার? চলো এবার 7 নম্বরে আমরা কি পড়বো? সম্পূর্ণ ঘটনা। ইকুয়ালি লাইকলি যে ঘটনাগুলো আছে আর কি, ধরো হেড আর টেল, এই পুরো ব্যাপারটাকে, এই পুরোটাকে বলা হবে সম্পূর্ণ ঘটনা, সবগুলো একসাথে। বা লুডোর ছক্কা যখন ঘোরাচ্ছিলাম, এই পুরো যে 1 থেকে 6 পর্যন্ত পুরো নাম্বারগুলো সবগুলোকে একত্রে বলা হবে সম্পূর্ণ ঘটনা। আচ্ছা, এখন আমরা পড়বো কি নমুনার দেশ বা ঘটনার দেশ অথবা স্যাম্পল স্পেস বা ইভেন্ট স্পেস। যদি কোনো পরীক্ষা র্যান্ডম এক্সপেরিমেন্ট, সেটাকে আমরা যদি ই দিয়ে লিখি, যদি কোনো পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট তাকে আমরা ই দিয়ে চিহ্নিত করি, তার যতগুলো নমুনা বিন্দু থাকবে
সবগুলোকে একত্রে বলা হবে কি নমুনার দেশ। সেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। সেটা কি দিয়ে? এস দিয়ে প্রকাশ করি। যেমন ধরো একটা পরীক্ষা, যে কোনো পরীক্ষা, ধরো আমি কয়েন টস করছি, এটাকে আমি যদি ই ধরি, তাহলে কি কি পড়তে পারে? হেড অথবা টেল। হেড পড়বে অথবা টেল পড়বে। তাহলে এইটাকে বলা হবে কি না এস। পরীক্ষাটা আমরা ই ধরবো, আর যতগুলো নমুনা পড়তে পারে, যতগুলো পড়ার সম্ভাবনা থাকবে আর কি, যতগুলো আউটকাম পাচ্ছি বা রেজাল্ট পাচ্ছি, সেগুলোকে একত্রে কি বলা হবে? নমুনার দেশ বা ঘটনার দেশ। এটাকে আমরা এস দিয়ে লিখি। চলো এবার কিছু আমরা রেজাল্ট দেখে নিই। ধরো 1 নম্বর আমরা বলছি যে একটা সূত্র আমরা প্রমাণ করার চেষ্টা করবো এবার। একটি কয়েন টসের একটা কয়েন টসের ক্ষেত্রে কি হয় দেখা যাক। এস কি হবে? হেড হবে অথবা টেল হবে। হেড আর টেল দুটোই থাকবে। এক্ষেত্রে নমুনা বিন্দু কটি হবে? বিন্দুর সংখ্যা দুটো হবে। এটাকে আমরা 2 এর পর 1 দিয়ে লিখতে পারি। 2 নম্বরে আমরা কি করছি? দুটি মুদ্রা উৎক্ষেপণের ক্ষেত্রে। দুটো মুদ্রা উৎক্ষেপণ করলে তখন এসটা কি হবে? এইচ পড়তে পারে, মানে একটা কয়েনে হেড, আরেকটাতেও হেড পড়তে পারে। একটাতে হেড, আরেকটাতে টেল পড়তে পারে। প্রথমটায় টেল, তারপরটায় হেড পড়তে পারে, অথবা দুটোতেই টেল পড়তে পারে। তাহলে এখানে নমুনা বিন্দুর সংখ্যা কত হচ্ছে? 1 2 3 4টে। তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4। 3 নম্বরে কি পাচ্ছি? 3 নম্বরে 3টি কয়েন টসের ক্ষেত্রে কি পাবো? না, তখন নমুনার দেশটা হবে হেড 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 হতে পারে, হেড হেড টেল হতে পারে, হেড টেল হেড হতে পারে, টেল হেড হেড হতে পারে, হেড টেল টেল হতে পারে, টেল হেড টেল হতে পারে, টেল টেল হেড হতে পারে, অথবা টেল 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 হতে পারে। তাহলে এখানে কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে 8 কে আমরা কিভাবে লিখতে পারবো? 2 এর পাওয়ার 3 ইকুয়াল 8। তাহলে আমরা এখান থেকে সূত্র জানতে পারছি, বা সূত্র আমরা পেয়ে যাচ্ছি। দেখো কি হবে। যতগুলো আউটকাম আছে, যতগুলো পড়তে পারে হেড অথবা টেল, এর এর আউটকাম কত বা পড়ার সম্ভাবনা কত? দুটো আছে। কি কি? হেড আর টেল, হেড অথবা টেল। তাহলে সেগুলোকে বেসে লিখবো। তাহলে বেসে 2 বসে, 2টা কি তাহলে? 2টা হলো কয়েন টসের ক্ষেত্রে রেজাল্ট কি কি পেতে পারি, হেড অথবা টেল। তাহলে কটা? দুটো। তাহলে সেই 2টা বেসে বসবে। আর কটা কয়েন টস করা হচ্ছে, যতগুলো কয়েন টস করব সেটা তার পাওয়ারে চলে যাবে। তাহলে এটাই কি হয়ে গেল? সূত্র হয়ে গেল একটা। এটা আমরা লুডোর ছক্কার ক্ষেত্রেও করতে পারবো। ধরো আমি কি করলাম, দুটো লুডোর ছক্কা নিয়ে চাললাম। তাহলে কি আমরা নমুনার দেশটা কি কি পেতে পারবো দেখে নাও। তাহলে কি হবে? 1 1 হতে পারে। প্রথম লুডোর ছক্কাতে 1 পড়লো, দ্বিতীয়টাতেও 1 পড়লো, প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে 2 পড়লো। 1 3 হতে পারে, 1 4 হতে পারে, 1 5 হতে পারে, আর 1 6 হতে পারে। অথবা 2 1 হতে পারে, 2 2 হতে পারে। এইভাবে চলবে। 2 6 ও হতে পারে। সেম ভাবে 3 1 ও হতে পারে, 3 6 ও হতে পারে। 4 1 হতে পারে, 4 6 ও হতে পারে। 5 1 হতে পারে, 5 6 ও হতে পারে। 6 1 হতে পারে, আর কত ডট ডট করে 6 6 ও হতে পারে। তাহলে এখানে দেখে নাও কটা নাম্বার পাচ্ছি? 1 2 3 4 5 6, আর এদিকে কটা? তাহলে 6 ছক 36টা নাম্বার পাবো। তাহলে নমুনা বিন্দু কটা হবে? 36। সেটাকে আমরা 6 এর
পাওয়ার 2 সমান 36। তাহলে এখানে দেখো লুডো ছক্কার ক্ষেত্রে রেজাল্ট কটা হতে পারে, 1 থেকে 6 পর্যন্ত 6টা, সেই জন্য 6টা এখানে বসেছে। আর যেহেতু লুডোর ছক্কা দুটো নিয়েছি, সেই জন্য 2টা কোথায় বসেছে, পাওয়ারে বসেছে। এখানেও সেম ভাবে সূত্র হবে 6 এর পাওয়ার n। যে কটা লুডোর ছক্কা নেব n এর মান তত হবে। আর যেহেতু আউটকাম বা রেজাল্ট আমাদের লুডো ছক্কার ক্ষেত্রে রেজাল্ট 6টা হয়, তাই জন্য 6টা বেসে বসে থাকবে। এবার আমরা দেখব সম্ভাবনার প্রাচীন সংজ্ঞা বা ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ধরো একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট বা যদিচ্ছ পরীক্ষা, সেটা কি ই একটা কি র্যান্ডাম এক্সপেরিমেন্ট। তার নমুনা দেশটা গুলো কি, নমুনা দেশটা হচ্ছে এস। এস সংখ্যক কি, এস সংখ্যক নমুনা বিন্দুর মধ্যে এ সংখ্যক নমুনা বিন্দু ই পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট। তাহলে কি হলো, যে কোনো র্যান্ডাম এক্সপেরিমেন্ট বা যদিচ্ছ পরীক্ষা তার যদি নমুনা দেশ যদি এস হয় এবং এস সংখ্যক নমুনা বিন্দুর মধ্যে এ সংখ্যক নমুনা বিন্দু পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট হয়, তবে ঘটনা ঘটার সম্ভাবনা, সেটাকে আমরা কি দিয়ে লিখি, পি দিয়ে লিখি। তাহলে ঘটনাটি ঘটার সম্ভাবনা কত হবে না, পি ইকুয়াল এম বাই এন এস। তাহলে এনএসটা কি, এনএসটা হলো নমুনা বিন্দুর সংখ্যা এবং টা হলো পরীক্ষার সঙ্গে কটা বিন্দু সংশ্লিষ্ট আছে, সেটাকে দিয়ে লিখছি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো আমি একটা লুডোর ছক্কা ঘোরালাম, সেখানে পুরো আউটকামটা কত বা রেজাল্টটা কত, সম্পূর্ণ রেজাল্টটা কত, 6। তাহলে এনএস এর মান কত, 6। আর আমি বললাম 4 পড়ার সম্ভাবনা কত, তাহলে সংশ্লিষ্ট বিন্দুটা কত, 1 হবে। 4 কটা আছে ওখানে, 4 তো একটাই আছে, তাহলে এখানে কত হবে, 1 হবে। তাহলে 4 পড়ার সম্ভাবনা কত, 1/6। 1/6। বা ধরো আমি একটা কয়েন টস করলাম, কয়েন টস করলে সেখানে আমি বলছি যে হেড পড়ার সম্ভাবনা কত, তাহলে তার মোট কটা আছে নমুনা বিন্দু, দুটো আছে, হেড আর টেল। তার মধ্যে হেড কটা আছে, একটা, তাহলে 1, তাহলে 1/2 হবে। সেম ভাবে ধরো আমি একটা তাসের প্যাকেট নিলাম, সেখানে মোট কটা তাস আছে, 52 খানা, তাহলে 52টা কোথায় হবে, এনএস এর মান, তাহলে এনএস এর মান 52 হয়ে গেল। তার মধ্যে কালো তাস একটা তোলার সম্ভাবনা কত, তাহলে কালো তাস মোট কটা আছে, 26টা, তাহলে 26টা হয়ে যাবে উপরে, তাহলে 26/52 মানে 1/2। এম এ এর মানটা সব সময়ের জন্য এন এস এর থেকে ছোট হবে অথবা সমান হবে, আর 0 থেকে সবসময় সমান হবে বা বড় হবে। 0 কখন হবে, যখন ইম্পসিবল ইভেন্ট হবে। ধরো একটা লাল বলের বাক্স থেকে আমি একটা সাদা বল তুলবো, তাহলে সেখানে তোলার সম্ভাবনা কত, পুরো 0, তাহলে তো সেই ক্ষেত্রে 0 হবে। আর ধরো একটা লাল বলের প্যাকেট থেকে আমি লাল বলই তুলবো, তাহলে সেটা কত, পুরো 100%। তাহলে এর মানটা পুরো এনএস এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা কি করছি না, উভয় পক্ষের সাথে এনএস দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে কি পাবো, এটা তো 0 হয়ে যাবে। এটা কত হবে দেখো, বাই এনএস মানে কি, প্রবাবিলিটি অফ এ, আর এনএস বাই এনএস মানে 1। আর এখান থেকে কি পেলাম, এখান থেকে পেলাম যে যে কোনো প্রবাবিলিটি, পৃথিবীতে যত কিছু ঘটনা ঘটুক না কেন, তার সম্ভাবনা সব সময় 0 থেকে 1-এর মধ্যে থাকবে। বোঝা গেল। এবার আমরা কি দেখব, সম্ভাবনার পরিসংখ্যার সংজ্ঞা বা ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি। এটা কি দেখো, ধরো একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট, তার ঘটনা আমরা ঘটানোর চেষ্টা করছি। তাহলে নাম্বার অফ এ, যতবার আমার ঘটনা ঘটে সেটাকে নাম্বার অফ এ দিয়ে লিখলাম। আর এন হচ্ছে মোট কতবার আমরা ঘটনাটা ঘটাবো, তার সংখ্যাটাকে আমি এন দিয়ে লিখলাম। আর এটা কি, হলো সেই ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে কতবার ঘটছে আর কি, সেই ঘটনাটা কতবার ঘটছে সেটাকে আমরা দিয়ে লিখলাম। ধরো একটা উদাহরণ দিচ্ছি, দিলে ক্লিয়ার হবে ব্যাপারটা। ধরো একটা কয়েনকে আমি টস করছি, কয়েনকে টস করলে আমি বললাম যে হেড পড়ার সম্ভাবনা কতবার হবে, তাহলে এন অফ এটা হয়ে যাবে কি না, হেড।
500 বার করলাম তখন দেখবো প্রায় 50-50 হয়েছিল, এটা আরো 50-র কাছাকাছি হয়ে যাচ্ছে। আরো ধরো 1000 বার করলাম, তখন দেখবো কি একদম পুরো প্রায় 50% হেড পড়ছে আর 50% টেল পড়ছে। তাহলে আমরা যদি এই এনটা যদি মানে কতবার টসটা করছি বা কতবার ঘটনাটা ঘটাচ্ছি সেটা যদি আমরা ইনফিনিটি পর্যন্ত দিতে পারি, তখন দেখতে পাবো এই ঘটনাটার প্রায় অ্যাপ্রোপ্রিয়েট মানটা আমরা পেতে পারছি, প্রায় অ্যাপ্রোপ্রিয়েট মানটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা পি অফ এ তার সংজ্ঞা পেলাম কি না, লিমিট অফ কি না এন টেন্স টু ইনফিনিটি। তাহলে এফ অফ এ ইকুয়াল হয়ে যাবে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন অফ এ বাই এন। এটা কি হলো না ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি। এইবার দেখো, এবার হচ্ছে কি গাণিতিক সম্ভাবনার স্বতঃসিদ্ধ সমূহ বা অ্যাক্সিওম অফ ম্যাথামেটিক্যাল প্রবাবিলিটি। অ্যাক্সিওম অফ ম্যাথামেটিক্যাল প্রবাবিলিটি এই জিনিসটা কি দেখো, ধরো ই হলো যে কোনো র্যান্ডম এক্সপেরিমেন্ট, তার মধ্যে ইভেন্ট স্পেস আছে কটা, এস। এস খানে ইভেন্ট স্পেস বা নমুনা বিন্দু, নমুনা বিন্দু কটা আছে, এস। যদি একটা এ যে কোনো ঘটনা, এ যে কোনো ঘটনা সেটা ই এর সঙ্গে সংশ্লিষ্ট থাকে, ই যে কোনো ঘটনা সেটা সরি এ যে কোনো ঘটনা সেটা ই এর সঙ্গে সংশ্লিষ্ট থাকে, এবং যদি এ সাবসেট অফ এস হয়, তাহলে আমরা কিছু অ্যাক্সিওম বা স্বতঃসিদ্ধ সমূহ আমরা পাই। তার মধ্যে এক নম্বরটা কি পাই, এক নম্বর পাই হচ্ছে পি অফ এ বা প্রবাবিলিটি অফ এ, সেটা সবসময়ের জন্য 0 থেকে সমান বা বড় হবে ফর অল এ সাবসেট অফ এস। 2 নম্বর অ্যাক্সিওম কি, 2 নম্বর অ্যাক্সিওম হচ্ছে এটাকে এ এক্স ওয়ান, এটাকে এ এক্স টু বা অ্যাক্সিওম ওয়ান অ্যাক্সিওম টু, প্রবাবিলিটি অফ এস এটা সবসময়ের জন্য 1 হবে, এস বিং দ্য সার্টেন ইভেন্ট। মানে এসটা হচ্ছে সার্টেন ইভেন্ট, মানে এসটা নিশ্চিত ঘটনা। অ্যাক্সিওম থ্রিটা কি, অ্যাক্সিওম থ্রিটা কি, যদি এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট করে যদি সসীম বা অসীম সংখ্যক জোড়ায় জোড়ায় পরস্পর যদি বিচ্ছিন্ন ঘটনা হয়, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা হলে তখন প্রবাবিলিটি অফ এ ওয়ান ইউনিয়ন এ টু ইউনিয়ন এ থ্রি ইউনিয়ন ডট ডট ডট, এটা ইকুয়াল আমরা লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ ওয়ান প্লাস probability of a2 plus probability of a3 plus ডট ডট ডট। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাক্সিওমস, তিনখানে অ্যাক্সিওম আমাদের জানতে হবে। ডিডাকশন বা রেজাল্ট হিসেবে মনে রাখতে পারো। 1 নম্বর, ধরো এ একটা ঘটনা আর এর কমপ্লিমেন্ট একটা ঘটনা। তাহলে একটা ঘটনা ঘটছে সেটাকে আমরা এ দিয়ে লিখলাম, তাহলে যেগুলো ঘটেনি সেটা হচ্ছে এ বার, দুটো যোগ করলে নিশ্চয়ই আমরা সম্পূর্ণ ঘটনা পেয়ে যাব, যেটাকে আমরা এস দিয়ে লিখি। উভয় পক্ষে যদি আমরা প্রবাবিলিটি নিই, তাহলে পি অফ এ প্লাস এ বার ইকুয়াল পি অফ এস। অর যেহেতু এই এ এবং এ বার দুটো ঘটনাই ডিসজয়েন্ট, সম্পূর্ণ আলাদা ঘটনা, এই জন্যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ বার লিখতে পারবো ইকুয়াল কি হবে 1 হবে, কারণ পি অফ এস এর মান 1, এটা করতে পারছি না অ্যাক্সিওম 2 থেকে পাচ্ছি আমরা। অর পি অফ এ ইকুয়াল
1 মাইনাস পি অফ এ বার। এটা একটা রেজাল্ট হিসেবে মনে রাখতে পারো। পি অফ আই মানে ইম্পসিবল ইভেন্ট আর কি, অসম্ভব। এটা কি হবে? ইকুয়াল 1 মাইনাস পি অফ আই বার লিখতে পারি, মানে 1 নম্বর থেকে পাচ্ছি আর কি, 1 নম্বর থেকে এটা পেলাম। এটা ইকুয়াল হয়ে যাবে 1 মাইনাস পি অফ এস, কারণ ফাই বার মানে এস। ফাই এর উল্টো কি হয়? ফাই এর উল্টো হচ্ছে এস হয়। ফাই মানে একদম অসম্ভব ঘটনা, আর এস মানে নিশ্চিত ঘটনা। তাহলে ফাই এর কমপ্লিমেন্ট নিশ্চয়ই এস হবে। তাহলে কি পেলাম? 1 মাইনাস 1। পি এস এর মান 1, এটা করতে পারছি অ্যাক্সিওম 2 থেকে, ইকুয়াল 0। তাহলে কি পেলাম? প্রবাবিলিটি অফ আই সমান 0। 3 নম্বরে দেখো, 3 নম্বরে আমি ধরে নিচ্ছি যে এ সাবসেট বি। ছবি আঁকলে বুঝতে পারবে। ধরো এটা একটা সেট, এ সেট, একটা সেট, বি সেট, এটা পুরোটা হচ্ছে এস। তাহলে অতএব বি ইকুয়াল লিখতে পারি আমি কি না, এ প্লাস বি মাইনাস এ। কারণ এ দেখো, এ হচ্ছে মাঝখানে এই সেটটা, আর তার চারদিকে একটা বি সেট। তাহলে এর সাথে যদি যোগ করি বি মাইনাস এ, বি মাইনাস এ মানে শুধু এই ডট ডট অংশটা পড়ে থাকবে। বি মাইনাস এ মানে কি? শুধু এই ডট ডট অংশটা। তাহলে বি মাইনাস এ, এই যে বি মাইনাস এ মানে শুধু ডট ডট অংশটা, আর তার সাথে যদি এ, এই যে এ, এটা যোগ করি, তাহলে পুরো বিটা পেয়ে যাচ্ছি না? তাহলে পুরো বিটা পেয়ে যাচ্ছে, লিখতে পারি এরকম বি ইকুয়াল এ প্লাস বি মাইনাস এ। এখান থেকে কি করছি না, উভয় পক্ষের সাথে আমরা প্রবাবিলিটি নিয়ে নিচ্ছি। তাহলে প্রবাবিলিটি অফ বি ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস বি মাইনাস এ। এখানে এ এবং বি মাইনাস এ এই দুটোই কি? দুটো হচ্ছে পুরোপুরি বিচ্ছিন্ন ঘটনা। তাহলে আমরা লিখতে পারবো পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস এ। এটা করতে পারছি, এটা অ্যাক্সিওম টি থেকে পেয়ে গেলাম। তাহলে এবার কি করছি? পি অফ বি মাইনাস পি অফ এ ইকুয়াল পি অফ বি মাইনাস এ। আর যে কোনো প্রবাবিলিটি সবসময় 0 থেকে বড় বা সমান হয়, এটা করতে পাই আমরা অ্যাক্সিওম 1 থেকে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি অফ বি মাইনাস পি অফ এ 0 or পি অফ বি পি অফ এ, এটাও লেখা যায়। অথবা পি অফ এ এটাও লেখা যায়। এখন আমরা কিছু সূত্র শিখে নেব। ধরো একটা সেট আছে এরকম এ সেট, একটা এরকম বি সেট। এটা ধরো এ, এটা বি। তাহলে তখন আমরা সেটে শিখেছিলাম এ ইউনিয়ন বি সমান এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে ইন্টারসেকশন, এটা আমরা সেটা শিখেছি। তাহলে এবার উভয় পক্ষে যদি আমরা প্রবাবিলিটি নিয়ে নিই, তাহলে পি অফ এ ইউনিয়ন বি, তাহলে এদিকে কি হবে? পি অফ এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি। যেহেতু এ বি এবং এ ইন্টারসেকশন বি, এরা এ মানে
এটা, বি মানে এটা, ইন্টারসেকশন মানে এটা। তিনটেই যেহেতু ডিসজয়েন্ট সবার সাথে বা বিচ্ছিন্ন, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি লিখতে পারি। এটা একটা সূত্র হয়ে গেল। এবার তিনটে সেটের ক্ষেত্রে কি পাই আমরা? এ সেট, বি সেট আর সি সেট। এর ক্ষেত্রে আমরা সূত্র জানি, সেটের সেট যখন পড়ি তখন শিখেছিলাম এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান আমরা কি লিখেছিলাম? এ প্লাস বি প্লাস সি মাইনাস এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি মাইনাস বি ইন্টারসেকশন সি প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখানে প্রবাবিলিটি নিয়ে নিলে সেম ভাবে পেয়ে যাব এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি মাইনাস পি অফ বি ইন্টারসেকশন সি, এটা আগে লিখলাম, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন সি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটাও আরেকটা সূত্র হয়ে গেল। তাহলে আজকের থিওরিগুলো সব কমপ্লিট হলো। নেক্সট আমরা প্রবলেমগুলো সব সলভ করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।